যেই খেয়েছে সেই সফল। আমাদের বন্ধু মহলে আরেকটা বেস্ট কাপল আছে, আর তারা হলো সিফাত আর মিমি। তারাও একে অপরকে প্রচন্ড ভালোবাসে, একজন অন্যজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাদের রিলেশনের বয়স প্রায় 3 বছর। অনার্স ফার্স্ট ইয়ারে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তবে এখন তাদের দুজনের পরিবারই ওদের সম্পর্কটা জানে আর তারা মেনেও নিয়েছে। আর নেবেই বা না কেন, সিফাতের মতো ছেলে পাওয়া এই যুগে মুশকিলের ব্যাপার। সিফাত সব দিক থেকেই ভালো, আচার আচরণ থেকে শুরু করে ফ্যামিলি পর্যন্ত সবকিছুই ভালো। আর মিমিও খুব সুন্দর একটা মেয়ে, ঠান্ডা মেজাজের, খুব ভদ্র। আমাদের সাথে একই ডিপার্টমেন্টে পড়ালেখা করে, আর পড়ালেখাতেও খুব ভালো। অপর দিক থেকে রাফিও তেমনই। কিন্তু রাফির পরিবার একটু আর্থিক দিক থেকে দুর্বল হওয়ায় নীলিমার বাবা মা রাফিকে মেনে নিতে পারেনি। তবে আমাদের বন্ধুত্বের শিকলটা বেশ গভীর। এই পৃথিবীতে সুষ্ঠুভাবে চলার জন্য বা বেঁচে থাকার জন্য প্রয়োজন একটা সঙ্গী। তবে এখানে সঙ্গী বলতে আমি বিপরীত লিঙ্গকে উদ্দেশ্য করে বলিনি। এখানে বেঁচে থাকার জন্য সঙ্গী বলতে বুঝিয়েছি যে একজন বা একাধিকজন সৎ বন্ধুকে, যে আপনাকে ভালো কাজের পরামর্শ দিবে এবং বিপদ আপদে পড়লে আপনাকে সৎ উপদেশ দিবে। আর এই সঙ্গের মাধ্যমেই একটা ভালো ছেলে খারাপ পথে যেতে পারে, আবার একটা খারাপ ছেলের সঙ্গের মাধ্যমে একটা ভালো ছেলেও খারাপ পথে আসতে পারে। আর এই সম্পর্কে বিখ্যাত ফার্সি কবি শেখ সাদি বলেছেন যে মন্দ লোকের সাথে যার উঠ বসা, সে কখনোই কল্যাণের মুখ দেখতে পারবে না। সুতরাং আমাদের উচিত হবে যে বন্ধু বা সঙ্গী নির্বাচন করার সময় সব দিক বিবেচনা করে তা নির্বাচন করা। যেমনটা আমার বন্ধু মহল, আমাদের কেউ যদি কোনো প্রকার সমস্যায় পড়ি তাহলে সেই বিষয়ে সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্যে আলোচনা করি, তারপর সবার মতে সেটা সমাধান করি। যেমনটা আজকে রাফি করলো, নীলিমার বিয়ের কথা শোনার সাথে সাথে আমাদের জানালো। যাকে অনেক কথাই হলো, এবার গল্পে আসি। একটু পর সিফাত আর মিমি নীলিমাকে আমাদের কাছে নিয়ে আসলো। নীলিমার মন খারাপ হয়ে আছে। রাফিকে দেখে নীলিমা বলল, প্লিজ রাফি, তুমি কিছু একটা করো। রাফিকে কিছু বলতে না দিয়ে আমি নীলিমাকে বললাম, নীলিমা, তুমি কি রাফিকে ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, আমি ওকে খুব ভালোবাসি। আমাদের থেকে এক ব্যাচ ছোট হওয়ায় ভাইয়া বলে ডাকে। কিন্তু তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করবে? এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি রাফিকে ছাড়া বাঁচবো না। আত্মহত্যার কথা শুনে আমার প্রচুর পরিমাণে রাগ উঠে গেল। আমি নীলিমাকে কষে একটা চড় দিয়ে বললাম, আত্মহত্যাই কি সকল সমস্যার সমাধানের পথ? হ্যাঁ, তুমি যদি আত্মহত্যা করো তাহলে রাফির কি হবে তা ভেবে দেখেছো একবার? নীলিমা কান্না করতে করতে বলল, এটা ছাড়া যে আর কোনো উপায় নেই ভাইয়া। কে বললো উপায় নেই? তুমি কি বাসা থেকে পালিয়ে এসে রাফিকে বিয়ে করতে পারবে? কি বলতেছিস এসব তুই? দেখ ভাই, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হ্যাঁ, আর তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তোরা দুজন একে অন্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। এখন বল, তোরা পারবি কি না? আমার কথা শুনে নীলিমা কিছুটা চুপ করে থেকে বলল, হ্যাঁ ভাইয়া, আমি পারবো। হ্যাঁ, আমিও রাজি। গুড, তাহলে আজকেই তোদের বিয়ে। সিফাত, তুই আজকে রাতের জন্য একটা হোস্টেল বা বাসা বুক কর, যেখানে আজকে রাফি আর নীলিমার বিয়ে হবে। আরে বাসায় নেওয়ার কি আছে, আমাদের একটা বাসা এখন ফাঁকা আছে, সেখানেই হবে। ঠিক আছে। আর নীলিমা, তুমি সন্ধ্যা 7টার সময় সিফাত যেই ঠিকানাটা দিবে সেখানে চলে এসো। ঠিক আছে ভাইয়া। আর আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি গিয়ে নিয়ে আসব। আচ্ছা ভাইয়া। আজকে আর কেউ ক্লাস না করে বাসায় চলে আসলাম, কারণ আজকে রাফি আর নীলিমার বিয়ে, তাই কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। বাসায় এসে বাইকটা পার্ক করে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই মামি এসে দরজাটা খুলে দিল। মামি আমাকে এই সময় বাসায় আসতে দেখে বলল, কি হয়েছে আব্বু তোর, এই সময়ে আসলি যে? কিছু হয়েছে নাকি? না মামি, আমি ঠিক আছি, এত চিন্তিত হওয়ার কিছু নেই। মামি আমার কপালে চুমু দিয়ে বলল, বারে, আমার একটা মাত্র ছেলে, তার জন্য চিন্তা না করে পারি?
আচ্ছা দেখি সাইড দাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যা। আমি রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। আসলে মামির কোনো ছেলে না থাকায় আমাকে নিজের ছেলে হিসেবে দেখে। শুধু মামি নয়, মামাও আমাকে তার ছেলের মতোই ভালোবাসে। আর হ্যাঁ, আমি আমার মামার বাসায় থেকে লেখাপড়া করছি। আমার বাসা নওগাঁ জেলায়। কোনো এক কারণে আজ আমি আমার সেই সোনার শহর ছেড়ে রাজশাহীতে মামার বাসায় পাড়ি জমিয়েছি। তবে এখানে থাকার জন্য যথেষ্ট কারণ আছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। একটু পরে জোহরের আজান দিল। নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে নেমে দেখি মামা আর মামি সোফায় বসে আছে। আমি গিয়ে মামা আর মামির মাঝখানে বসলাম। মামা আমার হাত বুলিয়ে দিতে দিতে বলল, আব্বু, তোমার লেখাপড়া কেমন হচ্ছে? ভালো হচ্ছে মামা। মামা, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প আব্বু? আসলে মামা, আমার এক ফ্রেন্ড মানে রাফি একটা মেয়েকে ভালোবাসে, আর মেয়েটাও রাফিকে ভালোবাসে। কিন্তু সমস্যা হলো মেয়েটার বাবা মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আর মেয়েটা মানে নীলিমা যদি রাফিকে না পায় তাহলে আত্মহত্যা করবে। ও, তাহলে আমাকে কি করতে হবে? আমরা ঠিক করেছি আজকে রাফি আর নীলিমার বিয়ে দিয়ে দেব। আর দেখো, বিয়ে যদি না দিই তাহলে দুজন দুজনকে হারিয়ে ফেলবে। এতে কে কখন কি করে বসে তা তো বলা যায় না। আর তোমার কাজ হলো বিয়ে হওয়ার পর যত প্রশাসনিক সমস্যা হবে তা সলভ করা। সমস্যা নেই, আমি এই দিকটা সামনে নিব। কিন্তু রাফির পরিবার কিংবা রাফি যদি মেয়েটাকে ছেড়ে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। না না, কখনো ছেড়ে দিবে না, এটা আমার বিশ্বাস। তারপরও আমি ভালোভাবে বলবো। ঠিক আছে। তো আব্বু, কখন বিয়ে হবে? রাতে মামি। ও আচ্ছা, অনেক কথাই হলো, চলো এবার লাঞ্চ করবে। হুম, চলো। মামি, তিশা এখনো কলেজে আসেনি? তিশা হলো আমার একমাত্র মামাতো বোন, এবার মেডিকেল সেকেন্ড ইয়ারে। না, এখনো আসেনি, আজকে নাকি আসতে দেরি হবে। ও চলো খাবে। চলো। এরপরে মামা আর মামির সাথে লাঞ্চ করে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে রুম থেকে বের হয়ে দেখি তিশা সোফায় বসে টিভি দেখতেছে, আর আমাকে দেখেই বলল, ভাইয়া, আজকে নাকি তোর কোনো এক বন্ধুর বিয়ে? হ্যাঁ রাফির। তো কিছু বলবি? বলছিলাম তুই কবে বিয়ে করবি? আমার সম্পর্কে তো তুই জানিস, তারপরেও এই কথা জিজ্ঞেস করতেছিস কেন? না, এমনি বললাম। আর তুই কতদিন এভাবে থাকবি? না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ। দেখ, তোর বন্ধু আজকে রাতে মজা নিবেনি। আমি তিশার মাথায় একটা চুটকি মেরে বললাম, হ্যাঁ, বেশি বড় হয়ে গেছিস তাই না? আচ্ছা শোন, শপিং মলে যাব, তোর কি কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, শুধু ফুচকা নিয়ে আসিস। ঠিক আছে ফুচকা পাগলি। মামিকে বলে বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে সিফাতকে ফোন দিলাম। অতঃপর শপিং মলে আসতে বললাম ওকে। আসলে তিশার সাথে আমার ভাই বোনের সম্পর্কের থেকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা একটু বেশি, তাই আমার সাথে যে কোনো বিষয়ে নির্দ্বিধায় কথা বলে। শপিং মলে আসার একটু পরে সিফাত আসলো, আর সিফাতকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে লাগলাম। কেনাকাটা বলতে রাফির জন্য একটা শেরওয়ানি আর নীলিমার জন্য একটা শাড়ি, আর বাসরঘর সাজানোর জন্য যাবতীয় সামগ্রী। বাজার করতে করতেই সন্ধ্যা 7টা বেজে গেল। আমি বাজারগুলো সিফাতকে দিয়ে বললাম, সিফাত, তুই এগুলো তোর বাসায় নিয়ে চল, আমি আমার বাসা থেকে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ওকে, আর মিমি না আসলে তুই ওকে যে নিয়ে আয়। আচ্ছা। সিফাত চলে যাওয়ার পর আমিও বাইক নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে তিশাকে ওর ফুচকা দিয়ে আমি আমার রুমে যেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিছু টাকা নিয়ে রুম থেকে বের হলাম। আর নিচে এসে দেখি মামি বসে আছে। আমি মামিকে বললাম, মামি, আজকে রাতে আমি বাসায় আসতে পারবো না। আজকে ওদের বিয়ে তো, আর বিয়েটা হচ্ছে সিফাতদের একটা বাসায়, আর বাসাটা শহরের বাইরে হওয়ায় সেখানে রাতে একা থাকাটাই সমস্যা। আর এই জন্য আমি আর সিফাত আর কিছু বন্ধু মিলে সেখানে থাকবো। ঠিক আছে বাবা, সাবধানে থেকো। ওকে মামি। টাকা আছে তোমার কাছে?
হ্যাঁ মামি আছে, আজকে লাগবে না। আচ্ছা, ভালোভাবে যেও। আমি হ্যাঁ বলে বাইক নিয়ে আরো 2 জন বন্ধুকে নিয়ে রওনা দিলাম সিফাতের বাসার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা বাইক চালানোর পরে পৌঁছে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখলাম যে মিমি আর নীলিমার একটা ফ্রেন্ড বসে থেকে গল্প করতেছে। আমি আর বন্ধুরা মিলে রাফির ঘর সাজাতে লাগলাম। আর অন্যদিকে মিমি আর নীলিমার বন্ধু মিলে নীলিমাকে বিয়ের জন্য সাজাতে লাগলো। ঘর সাজানোর পরে আমি সিফাতকে বাইকের চাবি দিয়ে কাজী সাহেবকে নিয়ে আসতে পাঠালাম। সিফাত চলে যাওয়ার পরে রাফিকে শেরওয়ানি পরিয়ে দিয়ে রেডি করিয়ে রাখলাম। একটু পরে কাজী সাহেব চলে আসলেন। আল্লাহর রহমতে ভালোভাবেই রাফির বিয়েটা হয়ে গেল আর কাজী সাহেব তার প্রাপ্য দিয়ে পাঠিয়ে দিলাম। বিয়ের কাজ শেষ করতে করতে রাত 10:30 বেজে গেল। আমি আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো সবাইকে দিয়ে দিলাম আর সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে রাফি আর নীলিমাকে ওদের রুমে পাঠিয়ে দিলাম। যাওয়ার সময় ওরা দুজনেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দোয়া নিয়ে রুমে গেল। ওদেরকে রুমে পাঠিয়ে দেওয়ার পরে আমার 2 বন্ধু, মানে যাদেরকে আমি এখানে আসার সময় নিয়ে এসেছিলাম, তারা চলে গেল। এখন নতুন দম্পতি ছাড়া আমরা এখানে আছি মোট 4 জন। আমি, সিফাত, মিমি আর নীলিমার ফ্রেন্ড। আমি আর সিফাত একটা রুমে শুয়ে পড়লাম আর মিমি আর নীলিমার ফ্রেন্ড একটা রুমে ঘুমাতে গেল। সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতেছি। তখন সময় হয়তো 7টা থেকে 7:30 হবে। তখনই কলিং বেলটা বেজে উঠল। ওদের নাস্তা করতে বলে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখে তো আমার চোখগুলো বড় বড় হয়ে গেল, কারণ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে 2 জন পুলিশ আর তার সাথে দাঁড়িয়ে আছে নীলিমার বাবা। নীলিমার বাবার দিকে তাকিয়ে দেখে তো আমার অবস্থা খারাপ, চোখ দুটো লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে রেগে আছে। তখন আমাকে গম্ভীর গলায় বললেন, আমার মেয়ে কোথায়? আমি মুচকি হেসে বললাম, আপনার মেয়ে তার স্বামীর সাথে নাস্তা করতেছে। হোয়াট? হ্যাঁ, আপনার মেয়ে রাফিকে ভালোবাসে আর আপনি রাফির সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, আর এই জন্য আমি ওদের বিয়ে দিয়েছি। এতক্ষণে নীলিমা, রাফি সহ সকলেই আমাদের কাছে চলে এসেছে। আমার কথা শুনে নীলিমার বাবা তেড়ে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে একটা? বলতেই নীলিমার দিকে তার নজর পড়ল আর আমাকে ছেড়ে দিয়ে নীলিমার কাছে গিয়ে বলল, নীলিমা, এর ছেলে যা বলতেছে তা কি সত্য? হ্যাঁ বাবা। নীলিমার কথা শুনে নীলিমার বাবা নীলিমাকে একটা সজোরে চর মেরে বলল, আজ থেকে আমার কোনো মেয়ে নেই, যে ছিল সে মারা গেছে। অফিসার, এদেরকে থানায় নিয়ে চলুন। নীলিমার বাবা চলে যাইতেই নীলিমা ওর বাবার হাত চেপে ধরে বলল, বাবা আমাদের মেনে নাও, আমি রাফিকে ছাড়া বাঁচবো না। নীলিমার বাবা তার হাত থেকে নীলিমার হাত সরিয়ে নিয়ে আবারও চর মারতে চাইলে আমি তার হাত ধরে বললাম, অনেক করেছেন মিস্টার নজরুল চৌধুরী, নীলিমার বাবার নাম। আপনি কোথা থেকে এত সাহস পেয়েছেন? হ্যাঁ, নীলিমা এতক্ষণ আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আপনি তাকে মেয়ে হিসেবেই অস্বীকার প্রাধান্য করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, সে এখন একজনের স্ত্রী। সো আপনার আর মারার কোনো অধিকার নেই। নীলিমার বাবা আমার কথায় আরো রেগে গিয়ে পুলিশ অফিসারকে আমাদের থানায় নিয়ে যেতে বলল। এরপর আবার কি, আমাদের 6 জন, মানে নীলিমা, রাফি, সিফাত, মিমি আর নীলিমার ওই ফ্রেন্ড আর আমাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে আসলো। থানায় নিয়ে আসার পর আমাদেরকে একটা রুমে ঢুকিয়ে রাখে, বাইরে থেকে তালা দিয়ে কনস্টেবল চলে গেল। ওরা সবাই একটা ঘোরের মধ্যে আছে। ওরা ভাবতেছে যে কি থেকে কি হয়ে গেল, কিন্তু আমার কোনো চিন্তা নেই, কারণ মামাকে ফোন দিলে এখান থেকে বের হতে আমার 5 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু আমি দেখতে চাচ্ছি যে এখানে কি হয়। রাফি সহ ওরা সবাই অন্যমনস্ক হয়ে বসে আছে আর আমি বসে থেকে কানে হেডফোন লাগিয়ে মাথা নিচু করে গান শুনতেছি। আমি রুমের দরজার বিপরীত দিক হয়ে বসে আছি, তবে কেউ যদি রুমে প্রবেশ করে তাহলে সে আমার সামনে না আসা পর্যন্ত আমাকে দেখতে পাবে না। হঠাৎ করে রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। আমি সেদিকে না তাকিয়ে গান শুনতেছি। একজন পুলিশ বলতেছে, ম্যাম, এরা এই কয়েকজন এই মেয়েটাকে এই ছেলের সাথে জোর করে বিয়ে দেয় আর আমরা এদের সেখান থেকে তুলে এনেছি। পুলিশটার কথা শুনে অবাক না হয়ে আর পারলাম না। আমি পুলিশটাকে দেখার জন্য পিছনে মাথা ঘোরাতেই আমি বসা থেকে
উঠে দাঁড়িয়ে গেলাম। আমি কাকে দেখতেছি? কারণ এটা আর কেউ নয়, এটা হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া, যার জন্য আমি আজ নিজের শহর ছেড়ে এখানে চলে এসেছি। সামিয়াও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পুলিশের মানে কনস্টেবলের ডাকে সামিয়ার ঘোর কাটল। ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? না কি মানে বলুন। কনস্টেবল আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এই ছেলে হলো এদের লিডার। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তাহলে এখনো লুচ্চামো শেষ হয়নি? সামিয়ার কথা শুনে ওরা কিছুটা অবাক হয়ে গেল, কারণ আমার সম্পর্কে এমন রিপোর্ট একটা পুলিশ অফিসার দিবে তা অবাক হওয়ারই বিষয়। তবে আমি অবাক না হয়ে বরঞ্চ একটা মুচকি হাসি দিয়ে পিছনে ঘুরে গান শোনার জন্য মনোযোগ হলাম। সামিয়া কনস্টেবলকে আমাকে শাস্তি মানে মারার হুকুম দিয়ে বাইরে চলে গেল। এখনো আমার প্রতি তোর এত রাগ, বুঝবি একদিন। আমার বন্ধুদের জন্য এক রুম আর আমাকে অন্য রুমে নিয়ে গেল। এই রুমে শুধু আমি একাই আছি। আর একটু পরে কনস্টেবল একটা রশি নিয়ে এসে আমাকে বাঁধল। আর বাঁধার পরে যেই না আমাকে মারতে যাবে, ঠিক তখনই আমার এই রুমে একজনের আগমন ঘটল। তাকে দেখার পরে কনস্টেবল সাহেব আমাকে মারার জন্য যেই লাঠি হাতে নিয়েছিল তা ফেলে দিয়ে সেই আগন্তুকের কাছে চলে গেল। আর সেই আগন্তুক লোকের চোখে মুখে ছিল স্পষ্ট রাগের ছাপ। আর এরপরে সেই লোকটা ধীরে ধীরে আমার কাছে আসলো, আর তার পিছে পিছে আসতেছিল সামিয়া সহ এই থানার সকল পুলিশ। সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা হলো আমার মামা। মামা আমার কাছে আসতেই আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। মামা আমার কাছে এসে আমাকে দেখার পর পিছনে ফিরে সামিয়ার কাছে গিয়ে গম্ভীর গলায় বলল, ও দোষ কি? ওকে বেঁধে রেখেছেন কেন? সামিয়া আমতো আমতো করে বলল, আসলে স্যার এই ছেলেটা এই মেয়েকে জোর করে তুলে নিয়ে যেয়ে ওর বন্ধুর সাথে বিয়ে দিয়েছে। জাস স্টার্ট আপ। আপনি কি জানেন এই ছেলেকে? সামিয়া অবাক হয়ে বলল, না স্যার। এটা হলো আমার ছেলে শাহিদ হাসান শাহি। আর তার দোষ কি জানেন? সে এই মেয়েকে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে আত্মহত্যা করার থেকে বাঁচিয়েছে, আর তাকেই আপনারা বেঁধে রেখেছেন। সামিয়া মাথা নিচু করে বলল, সরি স্যার, আমরা বুঝতে পারিনি। কনস্টেবল ওনাকে ছেড়ে দিন। এরপর কনস্টেবল এসে আমার রশিগুলো খুলে দিল। মামার ফোনে একটা কল আসতেই তিনি একটু সাইটে চলে গেল। আর আমি আমার বন্ধুদের জন্য মানে রাফি, নীলিমা, সিফাত, মিমি আর নীলিমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে লাগলাম। তবে আমি থানার মধ্যে একটা রুমে বসে আছি, মানে সামিয়ার কেবিনের সামনেই বসে আছি। একটু পরে আমার ফ্রেন্ডদের অন্য একটা রুম থেকে বের করে নিয়ে আসলো। আমি বসা থেকে উঠতেই দেখি নীলিমার বাবা নজরুল চৌধুরী থানায় প্রবেশ করলো। আমাদের এই অবস্থায় দেখে তিনি প্রচন্ড রেগে গেলেন। তিনি ভেবেছিলেন আমাদের আটকে রাখা হবে আর তিনি এসে আমাদের ব্যবস্থা নেবেন, কিন্তু না, তিনি এসে আমাদের তার ভাবনার বিপরীত অবস্থায় পেলেন। আর নজরুল চৌধুরী রেগে গিয়ে সামিয়াকে বললেন, কি হলো ম্যাম, আপনি এদেরকে ছেড়ে দিয়েছেন কেন? মানে? কি মানে করতেছেন? আমার মেয়েকে যারা জোর করে একজন ফকিরের বাচ্চার সাথে বিয়ে দিয়েছে আর তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন? নীলিমার বাবার কথা শুনে মেজাজটা বিগড়ে গেল। যা বলার আমাদের বলবে, কিন্তু বাবা মাকে নিয়ে কথা বলায় রাগ উঠে গেল, কিন্তু নিজেকে ঠান্ডা রাখলাম। হঠাৎ মামা পিছন থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, মায়েটা না হয় আমিই বলতেছি মিস্টার নজমুল চৌধুরী। নীলিমার বাবা মামাকে দেখে বলল, আরে স্যার, আপনি এখানে এসেছেন ভালোই করেছেন। এই ছেলেগুলো আমার মেয়েকে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে। নীলিমার বাবার কথা শুনে নীলিমা বলল, না স্যার, আমাকে কেউ জোর করে বিয়ে করেনি বা দেয়নি, আমি নিজ ইচ্ছাই করেছি। নীলিমার বাবা নীলিমার উপর রেগে গিয়ে বলল, তুই চুপ কর। কেন চুপ করবে মিস্টার নজমুল চৌধুরী? আপনাদের মতো কিছু স্বার্থপর পিতামাতার জন্য নষ্ট হয়ে যায় হাজারো ছেলে মেয়ের জীবন। আপনারা শুধু খোঁজেন অর্থ সম্পদ হলা ছেলেকে, কিন্তু আপনারা কখনো ভাবেন না যে আমার মেয়ে যার কাছে যায় সে সুখে থাকবে না কষ্টে থাকবে। আচ্ছা নজমুল চৌধুরী, আপনি কি বলতে পারবেন আপনার মেয়েকে আপনি যেখানে বিয়ে দিতে চেয়েছিলেন সেখানে আপনার মেয়ে সুখে থাকবে, এমনকি তার জীবনটা টিকে থাকবে?
মানে স্যার, বুঝলাম না। মামা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, মানেটা খুব সহজ মিস্টার নজমুল চৌধুরী। এই আপনার মেয়ে আর আপনার বর্তমান জামাই মানে রাফি, দুজনে একে অপরকে ভালোবাসে। আপনি যদি আপনার মেয়েকে আজ অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেন, তাহলে আপনি আপনার মেয়েকে হারিয়ে ফেলতেন। মানে আপনার মেয়ে তার ভালোবাসার মানুষটাকে না পাওয়ার জন্য আত্মহত্যা করত। আপনি হয়তো বা ভাবতেছেন আমি এসব কি করে জানলাম। এটা হলো আমার ভাগ্নে। সে আপনার মেয়ে সম্পর্কে কালকে আমাকে গতকাল বলে, আর এটাও বলে যে আপনার মেয়ে যদি রাফিকে না পায় তাহলে সে আত্মহত্যা করবে। আর আপনার মেয়েকে আত্মহত্যার থেকে আর এই পৃথিবীতে সুখী মানুষে রাখতে হিসাবে আমার ভাগ্নে আজ পুলিশের হাতে বন্দি। তাহলে আপনি বলতে পারেন যে আপনার মেয়ে আপনাকে এই বিষয়ে জানালো না কেন? এর উত্তরে আমি মনে করি আপনাকে না জানানো বা না বলাটাই উচিত। কারণ আপনার মেয়ে আপনাকে রাফির কথা বলেছিল, কিন্তু রাফি গরিব বলে আপনি মেনে নিতে পারেননি। আজও আপনি রাফিকে ফকিরের বাচ্চা উপদে দিলেন। মামার কথা শুনে নীলিমার বাবা নিচের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার ভিতরে অনুশোচনাবোধ কাজ করতেছে। আর সামিয়া সহ এই রুমে যতগুলো লোক ছিল সবাই মামার মুখের দিকে তাকিয়ে মামার কথা শুনতেছিল। শুনেন, টাকা পয়সার মধ্যে সুখ শান্তি থাকে না। আপনার অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু আপনার মেয়ে আপনার কাছ থেকে আলাদা বা অনেক দূরে, যেখান থেকে আর কখনো ফিরবে না। তাহলে কি হবে আপনার এত অর্থ সম্পদ থেকে, যেখানে বাবা নামের ডাকটি আর শুনতে পারবেন না? কি হবে এত বাড়ি গাড়ি অর্থ সম্পদ থেকে, যেখানে সন্ধ্যার পরে বালিশে মাথা রেখে সন্তানের কথা ভেবে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে পরিশেষে আপনার মেয়ে রাফির কাছে সুখে থাকবে। সুতরাং তাকে মেনে নেয় আপনার স্ত্রীও। মামার কথা শুনে সকলেই স্তব্ধ হয়ে গেল। আর নীলিমার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে রাফির কাছে এসে রাফির হাত ধরে কান্না করতে করতে বলল, প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে এতদিন তোমাকে অপমান করেছি। আমি এতদিন অর্থ সম্পদ মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি আমার মেয়ে কার কাছে সুখে থাকবে আর কার কাছে দুঃখে থাকবে। কিন্তু আখতারুজ্জামান স্যারের কথা শুনে আমি বুঝতে পারলাম আমার মেয়ে তোমার কাছে সুখে থাকবে, আর আমার মেয়ের সুখেই আমার সুখ। আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আরে আপনার জায়গায় যে কেউ হলে একই কাজ করত। আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি আঙ্কেল। নীলিমার বাবা রাফিকে ছেড়ে দিয়ে এসে আমার মামাকে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনার জন্যই আজ আমি আমার মেয়েকে সঠিক ছেলের হাতে তুলে দিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ওদেরকে মেনে নিলে আমি খুশি হব। ঠিক আছে স্যার। এরপরে নীলিমার বাবা নীলিমার কাছে এসে নীলিমার হাত ধরে বলল, মারে, আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে তোদের ভালোবাসাকে অপমান করেছি। নীলিমা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি শুধু আমাদের মেনে নাও। হ্যাঁ রে মা, নিয়েছি তোদের মেনে। রাফি বাবা, তোমার বাবার নাম্বার দাও। এই নিন আঙ্কেল। আঙ্কেল কি? হ্যাঁ, আমাকে বাবা ডাকবে। ঠিক আছে বাবা। গুড। এরপরে নীলিমার বাবা আমার কাছে এসে বলল, বাবা সাদি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার মেয়ের সুখের জন্য এত কিছু করেছো, আর আমি। আঙ্কেল, এখানে ক্ষমা করার কিছুই নেই, আপনি ওদের মেনে নিয়েছেন, এতেই আমি খুশি। এরপরে নীলিমার বাবা সহ সবার কাছ থেকে তার পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন, আর সবাই তাকে ক্ষমা করে দিল। এরপরে তিনি আরো কিছু কথা বলে রাফি আর নীলিমাকে তার বাড়িতে যেতে বলে থানা থেকে চলে গেলেন। এরপরে মামাও কিছুক্ষণ কথা বলার পর তিনিও তার অফিসে গেল। এখন শুধু আমি, রাফি, নীলিমা, আমার বন্ধুরা আর সামিয়া রুমে আছি। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোকে যে কি বলে ধন্যবাদ দিব তা খুঁজে পাচ্ছি না। শালা, ধন্যবাদ দিতে হবে না, এখন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খাওয়া। থানায় আসার সময় ভেবেছিলাম যে তারা হয়তো কিছু খেতে দিবে, কিন্তু তা না করে তারা রাগ নিয়ে বাঁচে না। সামিয়াকে একটু শুনিয়ে শুনিয়ে বললাম। আমার কথা শুনে সামিয়া আমার দিকে একটু ভোরও কুচকে তাকালো। সিফাত হাসতে হাসতে বলল,
আর একটু পরে তোর মামা আসলে পুলিশ ম্যাম তোকে সকালে নাস্তা করে দিত। আমি পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বললাম, তোদের পুলিশ ম্যাম আমাকে মারবে? সাহস থাকলে আমার গায়ে একটু হাত দিতে বল। আমার কথা শুনে সামিয়া আরো ক্ষেপে গেল। এখানে আর না থেকে তার কেবিনেই চলে গেল। আর সামিয়ার এরকম ব্যবহার দেখে ওরা কিছুটা অবাক হলো। আমি এই বিষয়টাকে এড়িয়ে নেওয়ার জন্য রাফিকে বললাম, কিরে কখন খাওয়াবি সেটা বল। ভাইয়া চলেন, আমি আপনাদের খাওয়াবো। তুমি থামো, আজ আমরা রাফির থেকে খাবো। ঠিক আছে, আমি তোদের খাওয়াবো, চল। এরপরে আমরা সবাই থানা থেকে বের হয়ে আসলাম। আর আমি বের হয়ে এসে ওদেরকে বললাম, তোরা চল, আমি আসতেছি। কোথায় যাবি আবার? আসতেছি, তোরা চল। ওদেরকে এই কথা বলে আমি আবার থানায় আসলাম। আর থানায় এসে সোজা সামিয়ার কেবিনে গেলাম। রুমে ঢুকে দেখে মিস রুমে নেই। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। একটু পরে ম্যাম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আমাকে তার রুমে দেখে তেড়ে এসে আমার জামার কলার চেপে ধরে আমার মুখের কাছে তার মুখ নিয়ে এসে বলল, তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে আসার? আমি ওর ঠোঁট দুটোতে আমার ঠোঁটটা একটু হালকা ছুঁয়ে দিয়ে বললাম, এখনো তো তোর সেই তেজ ফোড়ায়নি দেখতেছি। হ্যাঁ, লক্ষ্য করলাম সামিয়ার ঠোঁট দুটি কাঁপতেছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে আবার 4 ঠোঁট এক করে দিলাম। সামিয়া ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার শক্তির কাছে পেরে উঠতে পারছে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বললাম, এত দেমাগ কিন্তু ভালো নয়, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, মিষ্টির স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। বলেই একটা চোখ টিপ দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। মনে মনে ভাবতেছি যে আমাকে কষ্ট দেওয়ার ফলে এখন হারে হারে টের পাবে মিস সামিয়া। আমি থানা থেকে বের হয়ে বাইরে এসে দেখি বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখে রাফি বলল, কিরে কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল, চল তাড়াতাড়ি। কেউ আর কথা না বাড়িয়ে 3টা রিক্সা নিয়ে রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমি আর সিফাত এক রিক্সায়, রাফি আর নীলিমা এক রিক্সায়, মিমি আর নীলিমার ফ্রেন্ড এক রিক্সায়। শাহিদ সামিয়ার রুম থেকে বের হয়ে যাওয়ার পরে সামিয়া বিড়বিড় করে বলতেছে, শয়তান ছেলে বলে নাকি আমার তেজ এখনো কমেনি। আমার তেজ আছে, তাহলে আমাকে কিস করলি কেন? আমি কি সরকারি জিনিস? এখন তো দেখতে আগের থেকে ভালো হয়েছিস, আবার বলে আমার মিষ্টির স্বাদ নাকি অসাধারণ। শয়তান ছেলে। আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থেকে নামলাম। ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টে ঢুকে 6 জন মিলে একটা টেবিল বুক করলাম। একটু পরে ওয়েটার আমাদের অর্ডার নিতে আসলো। আমরা যে যার মতো ইচ্ছা মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে রাফি বিল দিল। আর এরপরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে যার বাসায় যাওয়ার জন্য রিক্সা নিয়ে রওনা দিলাম। আর রাফি আর নীলিমার বাসায় গেল। আর আসার সময় সিফাতকে বললাম আমার বাইকটা ওর বাসা থেকে নিয়ে আসতে। আমি বাসায় এসে কলিং বেল বাজাতেই মামি এসে দরজা খুলে দিল। মামির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ গত রাতে ভালো করে ঘুম হয়নি। বালিশে মাথা দিতেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় তিশার ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দোলনায় বসতেই মনে পড়ে গেল 3 বছর আগের কথা। ডুব দিয়ে দিলাম 3 বছর আগের সেই অতীত। ভাইয়া, ও ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ আপু, তুই যা, আমি আসতেছি। ঠিক আছে। এই কথা বলে সাফিয়া আমার রুম থেকে বের হয়ে গেল। ও আপনাদের তো বলাই হয়নি, সাফিয়া হলো আমার একমাত্র আদরের বোন। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা হলো 4 জন, বাবা মা বোন আর আমি। বাবা হলেন এখানকার মানে নওগাঁর একটা কলেজের প্রিন্সিপাল, আর মা গৃহিণী। আমি এবার ইন্টার 2nd ইয়ারে, আর সাফিয়া এবার 9ম শ্রেণীতে। এই নিয়েই আমাদের পরিবার। আজকে শুক্রবার দুপুরে নামাজ পড়ে এসে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম। আমার বোনের ডাকে আমার ঘুম ভেঙে গেল। আজকে নাকি তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আমিও নিয়ে যাই। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার আব্বু আম্মু সোফায় বসে থেকে গল্প করতেছে। আমাকে দেখে আম্মু বলল, কোথায় যাবি বাবা? আম্মু, সাফিয়া নাকি আজকে ঘুরতে যাবে, তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাব। আম্মুর সাথে কথা বলতেই সাফিয়া রুম থেকে সেজে গোজে বের হয়ে নিচে আসলো।
ঠিক আছে, ভালোভাবে যাবি। ঠিক আছে আম্মু। বাসা থেকে বের হয়ে আসতেই আব্বু বলল, সাইদ গাড়ি নিয়ে যাও। না আব্বু, রিকশায় চলে যাব। আচ্ছা যাও। এরপরে আমি সাফিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তায় এসে একটা রিকশা নিয়ে ঘুরতে বের হলাম। বাইক আছে, কিন্তু আজকে নিয়ে আসতে মন চাইল না। প্রথমে একটা পার্কে আসলাম। পার্কে দুই ভাই বোন কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা ফুচকার দোকানে গিয়ে দুই ভাই বোন মিলে একসাথে ফুচকা খেলাম। আর ফুচকা খাওয়ার পরে আরেকটু ঘোরাফেরা করে আবার একটা রিকশা নিয়ে বাসায় আসলাম। আর বাসায় আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজের পরে কিছুক্ষণ স্টাডি করলাম। আর একটু পরে সাফিয়া এসে ডিনার করার জন্য ডেকে গেল। আমিও ডিনার করার জন্য নিচে গেলাম। ডাইনিং টেবিলে যেয়ে দেখি আব্বু, আম্মু আর সাফিয়া আমার জন্য অপেক্ষা করতেছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আম্মু আমাকে তার হাত দিয়ে তুলে খাইয়ে দিল। এটা আম্মুর নিত্যদিনের রুটিন। আর আমাকে খাইয়ে দেওয়া দেখে সাফিয়া গাল ফুলিয়ে বলল, আম্মু, তুমি শুধু ভাইয়াকেই বেশি আদর করো, আমাকে একটুও করো না। আমার আম্মুটা তো দেখছি রাগ করেছে। এসো, তোমাকে খাইয়ে দিই। সাফিয়া খুশি হয়ে আম্মুর অন্য পাশে বসলো। আম্মু সাফিয়াকে খাইয়ে দিতে লাগলো। আর খুব আনন্দের সাথে ডিনারটা শেষ করলাম। ডিনার শেষ করে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আর এরপরে রুমে এসে স্টাডি করে ঘুমিয়ে পড়লাম। সকালে সাফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে প্রায় 9টা বেজে গিয়েছে। তাই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আর আব্বু সাফিয়াকে ওর স্কুলে নামিয়ে দিয়ে কলেজে যাবে। আর হ্যাঁ, আমি আব্বুর কলেজেই, মানে আব্বু যেই কলেজের প্রিন্সিপাল সেই কলেজেই পড়ে। কলেজে পৌঁছানোর পরে বাইকটা পার্কিং লটে রেখে এসে বন্ধুদের কাছে গেলাম। যেয়ে দেখি বন্ধুরা আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছে। আমাকে দেখে নীলা, আমার বন্ধু, আরও আছে ইকবাল, সাকিব, রিয়াদ আর মিতু, ওরা বলল, কি রে, এত দেরি করলি কেন আসতে? হ্যাঁ, আজকে দেরি করলি কেন? আরে দোস্ত, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কেন, কেউ ডাক দেয়নি? না রে, ডাক দেওয়ার জন্য কেউ থাকলে তো দিবে। তাহলে বিয়ে কর, তাহলেই তো ডাক দেওয়ার মানুষ পাবি। কি যে বলিস না তুই, আমার মতো কোচ ছেলেকে কে বুঝি বিয়ে করবে? হ্যাঁ আইসে রে আমাদের কচি খোকা, এখন যদি বিয়ে দেওয়া হয় তাহলে 12টা ছেলে মেয়ের বাবা হয়ে যাবে, আর সে নাকি কচি খোকা। ওই হ্যালো, আমার বিয়ে হলে যদি 12টা ছেলে মেয়ে হতো তাহলে তোদের এতদিনে এখনো একটাও হলো না কেন? ইকবাল আর মিতুকে উদ্দেশ্য করে বললাম। আর হ্যাঁ, মিতু আর ইকবাল হলো চাচাতো ভাই বোন। আর তাদের ছোটবেলাতেই বিয়ে হয়ে গিয়েছে। মানে ওদের দুজনের বয়স যখন 13 বছর ছিল তখন তাদের দাদু মারা যান। আর ওদের দাদু মারা যাওয়ার আগেই ওদের বিয়ে দিয়ে গিয়েছেন। আর আমার কথা শুনে ইকবাল আর মিতু এরা বাধে সবাই অট্ট হাসিতে মেতে উঠল। ইকবাল মিতুর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে, আর মিতু নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওই হারামি, আমাদের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য এখনো কি কিছু হয়েছে? আজ থেকে 8 বছর আগে বিয়ে হয়েও যদি তোদের মধ্যে কিছু না হয় তাহলে তো আমার মতো সিঙ্গেল থাকাই ভালো। এখন না পারবি কোনো মেয়ের সাথে কথা বলতে, আর না পারবি প্রেম করতে। ইকবাল, তোর কপাল শেষ রে, তোর কপাল শেষ। ঠিকই বলেছিস, এখন থেকে যে ফেরা দেয় না জানি পরবর্তীতে আরো কতগুলো অপেক্ষা করছে। ইকবালের কথা শুনে আমরা আর হাসি আটকিয়ে রাখতে পারলাম না। আমরা সবাই হাসতে লাগলাম। আর এদিকে মিতু রাগে ফসতেছে। আর মিতু রেগে গিয়ে ইকবালকে বলল, আমি তোকে প্যারা দেই তাই না? দাঁড়া, আগে বাসায় চল, তোকে দেখাচ্ছি মজা। ইকবাল মিতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কে বললো তুমি আমাকে প্যারা দাও? তুমি তো আমার মিষ্টি বউ, খালি আদর করো। মিতু ওর মাথা থেকে এক ঝটকায় ইকবালের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে আর পাম দিয়ে লাভ হবে না, আমি এমনিতেই মিষ্টি। আমরা বসে থেকে ওদের দুজনের এসব কাহিনী শুনতেছি। হঠাৎ মেয়েলি কণ্ঠে পিছন থেকে কে যেন বলল, এখানে শাহিদ হাসান শাহিকে। মেয়েটির কথা শুনে পিছনে তাকাতেই তো আমি হাঁ হয়ে গেলাম।
এটা আমি কাকে দেখতেছি? এটা মেয়ে নাকি পড়ে? টানা টানা মায়াবী চোখ, মনে হচ্ছে সেই চোখগুলোতে ডুব দিয়ে সারা জীবন কাটিয়ে দেই। হঠাৎ রিয়াদের ধাক্কাধাক্কিতে আমার ভাবনার ছেদ ঘটল। এই সাহিদ, তোকে কখন থেকে ডাকতেছি। ও হ্যাঁ, না মানে বলো। মেয়েটা তোকে ডাকতেছে। আমি মেয়েটিকে বললাম, হ্যাঁ বলুন। আপনি কি শাহিদ হাসান শাহি? হ্যাঁ। আসলে আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। প্রিন্সিপাল স্যারকে কিছু ভালো বন্ধুর কথা বললে তিনি আমাকে আপনাদের কাছে পাঠালেন। আমি কি আপনাদের বন্ধু হতে পারি? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার ক্রাশ আমার কাছে এসেছে ফ্রেন্ড হওয়ার জন্য, ভাবা যায়? আমি বললাম, হ্যাঁ বন্ধু হতে পারো, কিন্তু তুমি করে বলতে হবে। মেয়েটি মুচকি হেসে বলল, ঠিক আছে বলবো। ও, মুচকি হাসি দেখে তো আমি আবারও এই মেয়ের প্রতি ক্রাশ খাইলাম। কি তার হাসি! উফ, মনটা চাচ্ছে সারাক্ষণ তাকিয়ে থাকে। আমি বললাম যে এসো পরিচয় করিয়ে দেই। এরপরে আমার সকল বন্ধুদের সাথে মেয়েটিকে পরিচয় করিয়ে দিলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? আমার নাম সামিয়া আক্তার। হায় আল্লাহ, চেহারা যেমন সুন্দর, নামটাও তো তেমন সুন্দর। এরপরে আরো কিছুক্ষণ মেয়েটির সাথে আমাদের আড্ডা হলো, আর আড্ডা দিয়ে বাসায় চলে গেল। আজকে নাকি ক্লাস করবে না, আর যাওয়ার সময় আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। তারপর আমরা সবাই ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে সবাই মানে আমরা বন্ধুরা ক্যান্টিনে গেলাম। আর এটা আমাদের প্রতিদিনের একটা কাজ আর কি। ক্যান্টিনে যাওয়ার পর যে যার মতো অর্ডার করলাম। আর হ্যাঁ, আজকে খাওয়ানোর দায়িত্ব হলো মিতুর, মানে ইকবালের জানুর। খাওয়া দাওয়া করতে করতে সাকিব আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সাইদ, তুই আমাকে একটা কথা বলবি? বল। তুমি তো কোনোদিনও কোনো মেয়েকে সহজে বন্ধু বানাতে চাস না, কিন্তু আজকে তোর কি এমন হলো যে মেয়েটিকে মানে সামিয়াকে একবার দেখার পর তুই তাকে বন্ধু বানাইলি? সাকিব ঠিকই বলেছে, আর তুই তো কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়ে দেখিস না, কিন্তু আজকে সামিয়াকে দেখার পর তুই অন্য জগতে হারিয়ে গিয়েছিলি। কি মামা, সামথিং সামথিং নাকি? আমি মুচকি এসে বললাম, আরে না, তেমন কিছু না। তুই আমাদের কাছে মিথ্যা বলার চেষ্টা করিস না, কারণ আমরা তোকে সেই ছোটবেলা থেকেই চিনি বা তোর সাথে চলাফেরা করি। সো কাহিনী কি বল? আসলে আমি সামিয়াকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গেছে, যাকে বলতে পারিস আমি ভালোবেসে ফেলেছি। যাক মামা, তাহলে তুইও কাউকে ক্রাশ খাইলি। আরে ক্রাশ খাবে না কেন? আমাদের ভাবি কি দেখতে খারাপ নাকি? শহীদ ক্রাশ না খাইলে তো আমি নিজে প্রপোজ করতাম। কি বললি? কিছু না, আমি মজা করছিলাম আর কি। শাশুড়ি মাকে যদি আজ তোর কথা না বলেছি, তাহলে আমার নাম মিতু না। আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে নজর দেওয়া? এই না না লক্ষ্মী বউ আমার এমন করে না, আর কারো দিকে নজর দিব না বলে দিলাম। মনে থাকে যেন। ঠিক আছে মিষ্টি বউ। আমরা নিত্যদিনে ওদের ওসব দেখে অভ্যস্ত। প্রত্যেক দিনে তারা এমন করে, তবে তাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই, দিন দিন বেড়েই চলেছে। খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে বন্ধুদের থেকে বিদায় নিলাম। এরপরে পার্কিং লট থেকে বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করতে বসলাম। সাফিয়া আর আব্বু এখনো আসেনি, আর তারা একটু দেরি করেই আসে। তাই প্রতিদিন আম্মু আর আমি একাই লাঞ্চ করি। আর লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নেওয়ার জন্য বেডে গাটা এলিয়ে দিলাম। তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠল। দেখি অপরিচিত নাম্বার। আমি রিসিভ করলাম, আর রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনতে পারোনি? না, চিনতে পারিনি। কে আপনি? নাম বলুন। আজকে কাকে ফোন নাম্বার দিয়েছিলে? আমি একটু রেগেই বললাম, কই কাউকে দেইনি তো, আর পরিচয় না দিলে ফোন কাটলাম। আরে রেগে যাচ্ছ কেন? আমি সামিয়া। সামিয়ার কথা শুনে আমি শোয়া থেকে ধরফর করে উঠে বসলাম। ও সামিয়া, আসলে আমি বুঝতে পারিনি।
ঠিক আছে, সমস্যা নেই। তো কল দিয়েছো কি জন্য? কোনো দরকার নাকি? না, তেমন কিছু না। আমি ফোন দেওয়ায় তোমার অসুবিধা হলো নাকি? আরে না, অসুবিধা হতে যাবে কেন? আমি আবার ভাবলাম আমি ফোন দেওয়ার তোমার জিএফ এর সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে বুঝি। আরে কি যে বলো না, আমার কোনো জিএফ নেই। সত্যি? কিন্তু তোমার এতে খুশি হওয়ার কারণ কি? সেটা তুমি বুঝবে না। আর শোনো, আজকে বিকেলে ফ্রি আছো? হ্যাঁ, কেন? তোমার সাথে ঘুরতে যাবো তাই। সামিয়ার কথা শুনে তো আমার লুঙ্গি ডান্স দেওয়ার মতো অবস্থা, কিন্তু নিজের আনন্দটাকে চাপা রেখে বললাম, কি তুমি আমার সাথে ঘুরতে যাবে? মানে আমার সঙ্গে তো তোমার তেমন পরিচয় নেই। আমি এই শহরে নতুন এসেছি, তাই ঘুরতে বের হব, আর সেটাও তোমার সাথে। ব্যাস, তুমি পরিচিত হও আর অপরিচিত হও, বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে, এটাই ফাইনাল, বুঝেছ? ঠিক আছে মহারানী। এই, তুমি আমাকে মহারানী বললে কেন? মহারানী তো বিএফ তার জিএফ কে আদর করে বলে। সরি, ভুল হয়ে গেছে। তোমাকে আমার জিএফ করতে কতক্ষণ? কিছু বললে? কই না না, এই মেয়ে আবার শুনতে পেল নাকি? ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো, তুমি আমার বাসার সামনে এসে ফোন দিবা। আমি তো তোমার বাসা চিনি না। আমার বাসার ঠিকানা তোমার ফোনে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। ফোন রেখে ভাবতে লাগলাম, সামিয়াও কি প্রথম দেখায় আমাকে ভালোবেসে ফেলেছে? আর তা না হলে আমার জিএফ না থাকার কথা শুনে এমন বিহেভ করলো কেন? না, এসব এখন ভেবে লাভ নেই। ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজে। দ্রুত ফ্রেশ হয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু আমি একটু ঘুরতে বেরোচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আমার রুম থেকে বের হতেই সাফিয়া এসে বলল, ভাইয়া কোথায় যাবে? একটু বাইরে যাচ্ছি, তোর কিছু লাগবে? সাফিয়া কিছুক্ষণ ভেবে বলল, চকলেটের ফুচকা নিয়ে এসো। কি, তুই কি এখনো ছোট বাচ্চা হয়ে আছিস নাকি? হ্যাঁ, এই বয়সেও কেউ চকলেট খায়? তুমি আনবে কিনা বলো। ঠিক আছে, আমার একমাত্র বোনটা, আমার একমাত্র ছোট্ট একটা বোন, সে বলেছে, তখন কি না নিয়ে আসতে পারি? তাড়াতাড়ি আসবে। আচ্ছা। এরপরে আমি বাইক নিয়ে বের হলাম সামিয়ার দেওয়া ঠিকানায়, মানে সামিয়ার বাসায়। আমার বাসা থেকে সামিয়ার বাসাটা বেশ দূরেই, প্রায় 45 মিনিট বাইক চালানোর পরে সামিয়ার বাসার সামনে এসে পৌঁছালাম। বাইকে বসে সামিয়াকে ফোন দিলাম। ফোন দিয়ে বাসা থেকে বের হয়ে আসতে বললাম। আর একটু পরে সামিয়ার বাসা থেকে বের হয়ে আসলো। আমি সামিয়ার দিকে তাকিয়ে তো আবারও ক্রাশ খেলাম। কি আছে এই মেয়েটার প্রতি যা বারবার আমাকে তার প্রতি আকর্ষিত করছে? নীল কালারের শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, আর হালকা মেকআপে যা লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। সামি আমার সামনে এসে তুড়ি মেরে বলল, এই যে মিস্টার, কি দেখো এমন করে? হ্যাঁ। আর আমি সামিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, তোমাকে দেখতেছি, মন যাচ্ছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকে। তখন সামিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, তাই? বাইকে ওঠো। এরপরে সামিয়া আমার বাইকে উঠল, আর আমি ওকে নিয়ে ঘুরতে বের হলাম। সামিয়ার বাসা থেকে খানিকটা দূরে যাওয়ার পরে বাইকের গতি বাড়িয়ে দিলাম। আর বাইকের গতি বাড়িয়ে দেওয়ার জন্য সামিয়া আমার কাঁধে হাত রেখে জড়িয়ে ধরল। আমি কিছুটা অস্বস্তি বোধ করতেছি, কারণ সামি আমার জীবনের প্রথম মেয়ে যে কিনা আমার বাইকে এতটা ঘনিষ্ঠভাবে বসে আছে। আমি সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। বাইক থেকে নেমে ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপরে আমি সামিয়াকে নিয়ে কিছু জায়গায় ঘোরাফেরা করে দুজনে গিয়ে ফুচকা খেয়ে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় যেয়ে সাফিয়াকে ওর ফুচকা আর চকলেট দিয়ে রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে স্টাডি করতে বসলাম। আর এরপরে ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। মহোদয়ের কাছে যেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে আসলাম, কিন্তু সামিয়া এখনও আসলো না। ফোন দিলাম, কিন্তু ফোনটাও রিসিভ করলো না। আমাকে এমন মন খারাপ করে থাকতে দেখে মিতু বলল,
দোস্ত, মন খারাপ করিস না, ভাবি একটু পরেই চলে আসবে। আচ্ছা, তুই কি সামিয়াকে তোর ভালোবাসার কথা বলেছিস? না, এখনো বলিনি, তবে ভাবতেছি কয়েকদিন পর বলবো। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না, না হলে পাতি ফুরুত করে উড়াল দিবে। আমি মুচকি এসে বললাম, তুই ঠিক বলেছিস। আমরা কথা বলতে বলতেই সামিয়া ক্লাসে ঢুকলো, আর ঢুকে সোজাই আমার পাশে এসে বসলো। এতে ক্লাসের স্টুডেন্টরা সবাই কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে আমার পাশে বসে নেই। সামিয়া আমার পাশে বসতেই আমি সামিয়াকে বললাম, আসতে এত দেরি হলো কেন? রাস্তায় রিক্সা পাচ্ছিলাম না তাই। ও, কিন্তু আমার ফোনটা তো রিসিভ করবে। জানো, তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। সামিয়া মুচকি হেসে বলল। কেন কেন, আমার জন্য তোমার এত চিন্তা কিসে? আমিও প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বললাম, সেটা তুমি এখন বুঝবে না, তবে সময় হলেই বুঝবে। তাই? হ্যাঁ। এরপর ক্লাসে স্যার আসলো, একে একে সব ক্লাস করলাম, আর ক্লাস শেষ করে আমি, সামিয়া, ইকবাল, মিতু, নীলা, রিয়াদ আর সাকিব এই কজন ক্যান্টিনে গেলাম, আর আজকে আমি ওদেরকে খাওয়ালাম। ক্যান্টিন থেকে বের হয়ে আমি সামিয়াকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে ওর বাসায় পাঠিয়ে দিলাম। আর হ্যাঁ, সামিয়ার বাসা থেকে তার বিপরীত দিকেই আছে আমার বাসা। আমিও বন্ধুদেরকে বলে বাইক নিয়ে বাসায় আসলাম, আর এভাবেই কেটে গেল 1 মাস। আর এই 1 মাসে সামিয়া আর আমি অনেকটা ক্লোজ হয়ে গিয়েছি। সে আমার অনেক কেয়ার করতে লাগলো। সামিয়া মাঝে মাঝে আমাদের বাসায় আসে, আমার আব্বু আম্মু জানে আমার ফ্রেন্ড। আর তবে আমি এখনো সামিয়াকে আমার ভালোবাসার কথা বলিনি। আজকেও মহারানী, সরি, এখন তো আর মহারানী বলা যাবে না, মানে সামিয়া বায়না ধরেছে আজকে বিকেলে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার 50টার উপরে মিস কল। হায় আল্লাহ, আজকে কপালে খারাপ কিছুই আছে, কারণ যেই কদিন ঘুরতে যাওয়ার সময় সামিয়া আমাকে ফোনে না পেয়েছে, সেই কদিন সামিয়া সোজাই আমাদের বাসায় চলে এসেছে। তাড়াতাড়ি করে নিচে এসে দেখি আজকেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাম সোফায় বসে থেকে আম্মু আর সাফিয়ার সাথে কথা বলতেছে। আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। এরপরে আমি আম্মুকে বলে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম। বাইক নিয়ে আসলাম আব্দুল জলিল শিশু পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে সামিয়াকে নিয়ে একটা ফাঁকা জায়গায় বসলাম। তারপর আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, সামিয়া, তোমার কি বিএফ আছে? না, নাই, তবে একজনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সামিয়ার কথাটা শুনে আমি আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। ভালোবাসার কথাটা না বলতেই আমি দিবদাস হয়ে গেলাম। তাহলে সামিয়া এতদিন আমার এতটা কেয়ার করলো কেন? আমি মন খারাপ করে মাথা নিচু করে বসে আছি। সামিয়া আমার এমন অবস্থা দেখে মুচকি এসে বলল, কি হলো, তোমার মুড অফ হয়ে গেল কেন? না, আমি ঠিক আছি। সামিয়া বসা থেকে উঠে আমার সামনে এসে আমার হাত ধরে বলল, শাহিদ, তুমি কি আমাকে ভালোবাসো? সামিয়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি সামিয়ার চোখে চোখ রেখে বললাম, তুমি কি কিছুই বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি কি না? না বললে কি করে বুঝবো বলো? আমি সামিয়ার হাত দুটি শক্ত করে ধরলাম আর বললাম, হ্যাঁ সামিয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লাগে, আর এখন সেটা ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে। তাহলে আমাকে আগে বলোনি কেন? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, ভয় করতাম যদি তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যেতে, তাহলে হয়তো আমি তিলে তিলে শেষ হয়ে যেতাম। এতটাই ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু আজ তোমাকে আমার সেই জমানো কথাগুলো না বলার জন্য আজ তার চেয়েও বেশি কষ্ট পেতে হচ্ছে। সামিয়া অবাক হয়ে বলল, কেন? এই তো আমার মনের কথাগুলো তোমাকে না বলার জন্য আজ তুমি তোমার মনে অন্য কারোর জন্য বাসা বেঁধেছ। আগে যদি তোমাকে আমার ভালোবাসার কথা বলতাম তাহলে হয়তোবা এই কষ্টটা আমাকে পেতে হতো না। কথাগুলো বলতে বলতে আমার চোখের কোণায় পানি চলে আসলো। সামিয়া তার আঙুল দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগল, আমি আমার মনে কার জন্য বাসা বেঁধেছি জানো? যার জন্য আমি আমার মনে বাসা বেঁধেছি সে আর কেউ নয় রে পাগল, সেটা তুমি। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর তোমাকে ভালো না বাসলে তোমার এত কেয়ার
তোমার সাথে এত ঘোরাফেরা করতাম বলো? সামিয়ার কথা শুনে অবাকের উপর অবাক হয়ে গেলাম। আমি সামিয়াকে জড়িয়ে ধরে বললাম, তাহলে তুমি আমাকে বলনি কেন? জানো কত কষ্ট পেয়েছি। তাই? হ্যাঁ মহারানী, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না মহারাজ, কখনো তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। সামিয়া আমার কথা শুনে আমার মুখে হাত দিয়ে বলল, আর কখনো মরার কথা বলবে না, আর আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বলেই আমার কপালে একটা চুমু দিল। এরপরে খুশি মনে আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে সামিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে গেলাম। আর নামিয়ে দেওয়ার পরে সামিয়া আমাকে ওর বাসায় যেতে বলল, কিন্তু আমি গেলাম না। তারপর বাসায় এসে আব্বু আম্মু আর সাফিয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলাম। এরপরে ডিনার করে ছাদে যেয়ে সামিয়ার সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে তারপর রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। আর ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। আমি ওদেরকে ইচ্ছে মতো খাইতে বললাম। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো কিসের জন্য আমি ওদেরকে ট্রিট দিচ্ছি। এরপরে আমি ওদেরকে আমার আর সামিয়ার সব কাহিনী বললাম। সামিয়া মাথা নিচু করে বসে আছে। এরপরে বাসায় আসলাম। আর বাসায় এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। লেখাপড়া করে আড্ডা দিয়ে সামিয়াকে নিয়ে ঘোরাফেরা করে কাটিয়ে দিলাম একটি বছর। আর সামিয়া আমার ভালোবাসা আগের থেকে অনেকটা জোরালো হয়েছে। তবে মাঝে মাঝে সামিয়া আমাকে সন্দেহ করে। আর আমি যদি মেয়েদের সাথে মানে বন্ধুদের সাথে একটু কথা বলি তাহলে আমার সাথে ঠিক মতো কথা বলবে না। আর আমিও তেমন কিছু মনে করি না, হয়তো ভালোবাসাটা বেশি হওয়ার আর এই জন্যই আমাকে সন্দেহ করে, পূর্ণ বিশ্বাস করতে পারছে না, তাই এমন করে হয়তো। পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর কয়েকদিন পর আমাদের ইন্টার ফাইনাল পরীক্ষা। এখন লেখাপড়ায় একটু বেশি সময় দিতে হচ্ছে, আর যার ফলে সামিয়াকে বেশি সময় দিতে পারছি না। পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষার মধ্যে সামিয়াকে নিয়ে তেমন ঘোরাফেরাও করা হয়নি, শুধু কথা হয়েছে। আজকে পরীক্ষা শেষ হলো। আল্লাহর রহমতে ভালোভাবেই পরীক্ষাটা দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সাফিয়া আর সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম, কারণ পরীক্ষার জন্য বেশ কয়েকদিন থেকে সামিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। আর এভাবেই কেটে গেল প্রায় 1 মাস। বিকেলে রুমে বসে আছি, তখন আম্মু এসে বলল, বাবা তিশা মানে তোদের মামাতো বোন আমাদের এখানে আসতেছে, তুই বাস স্ট্যান্ডে যেয়ে তিশাকে একটু নিয়ে আয়। তিশা কখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে? আমাকে একটু আগে ফোন দিয়ে বলল আরো আধ ঘন্টা পরে এসে পৌঁছাবে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। তারপর বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড আর বাইক নিয়ে আসতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। বাস স্ট্যান্ডে এসে বাইক থেকে নামতেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি সামিয়া ফোন দিয়েছে। রিসিভ করতেই সামিয়া বলল, এই কোথায় আছো তুমি? আমি তো একটু বাস স্ট্যান্ডে এসেছি। ও কখন আসবে? প্রায় আধা ঘন্টা পর। ঠিক আছে, এসো। সামিয়ার সাথে কথা বলে ফোনটা পকেটে রাখতেই তিশা যে বাসে আসার কথা ছিল সেটা চলে এসেছে। আর আধা ঘন্টা পরে আসার কথা ছিল, কিন্তু এখনই আসলো কেন? যাকে এসব ভেবে লাভ নেই। তিশা বাস থেকে নেমে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছিস? ভালো আছি আপু, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তারপর তিশাকে বাইকে উঠিয়ে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। মাঝ রাস্তায় এসে তিশা একটা ফুচকার দোকান দেখতে পেয়ে আমার কাছে বায়না ধরলো ফুচকা খাবে। আমিও আর না করলাম না, কারণ আমিও তিশাকে নিজের বোনের মতোই ভালোবাসি। বাইক থেকে নেমে দুজনে ফুচকার দোকানে গিয়ে বসলাম। তিশা আর আমি পাশাপাশি বসলাম। আর ফুচকার দোকানটা রাস্তার পাশে হওয়ায় যে কেউ আমাদেরকে রাস্তায় থেকে স্পষ্টভাবেই দেখতে পারবে। আর একটু পর ফুচকাওয়ালা মামা এসে 1 প্লেটে ফুচকা দিয়ে গেলেন, তবে 1 প্লেটেই ডাবল প্লেটের ফুচকা ছিল। আমি তিশাকে ফুচকা খাইয়ে দিচ্ছি আর তিশা আমাকে খাইয়ে দিচ্ছে। আর হ্যাঁ, ছোটবেলায় যখন তিশা আমাদের বাসায় থাকতো তখন থেকেই কিন্তু আমি তিশাকে নিজের হাতে খাইয়ে দিতাম। বলতে পারেন যে আমার হাতে খাবার খাওয়া ছাড়া তিশার পেট ভরে না। আর এই অভ্যাসটা তো এখনও আছে।
হঠাৎ করে কে যেন এসে আমার শার্টের কলার চেপে ধরল। তাকে দেখি সামিয়া, রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আর আমাকে কিছু বলতে না দিয়েই সামিয়া ঠাস ঠাস করে 2টা চর মেরে বলল, এটাই তোর বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডের নাম করে তুই এখানে মেয়ে নিয়ে ফুর্তি করতেছিস? সামি, আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, আমাকে ছেড়ে তুই অন্য মেয়ের সাথে নষ্টি ফষ্টি করে বেড়াচ্ছিস কেন? তুই আমার ভালোবাসাকে নিয়ে খেললি। আমি সামিয়ার হাত ধরে বললাম, সামিয়া প্লিজ, তুমি আমার কথাটা তো শোনো। সামিয়া ওর পা থেকে জুতা খুলে আমার গালে 2টা মেরে বলল, তুই আর কখনো আমার নাম মুখে নিবি না। তোকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোকে ভালো মনে করে তোর সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু কি করলি এটা? তুই একটা প্রতারক। তুই কখনো আমার সামনে আসবি না। তোকে দেখে এখন আমার ঘৃণা হয়, জাস্ট ঘৃণা। এই কথাগুলো বলে সামিয়া চলে গেল। তিশা ওকে থামিয়ে কিছু বলতে চাইল, বাট আমি তিশাকে থামিয়ে দিলাম, কারণ এতদিনে সে আমার ভালোবাসাটাকে বুঝতে পারল না। এতক্ষণে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে, সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে। আমি তাদের কাছে হয়ে গেলাম এক প্লে বয়, কিন্তু কেউ আমার কাছে এসে সত্যিটা জানতে চাইল না। আমি আর কিছু না বলে দোকানের বিল মিটিয়ে তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে থেকে ভাবতে লাগলাম, কি হয়ে গেল? সামিয়া একটা ছোট্ট বিষয় নিয়ে এরকম বিহেভ করবে তা ভাবতেও পারেনি। সন্দেহ করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সে তো বিষয়টা আগে ভালোভাবে জানবে। হঠাৎ তিশা আমার রুমে এসে আমার পাশে বসে বলল, ভাইয়া, আমার জন্য আজ তোর এমন হলো, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি তিশাকে বললাম, আরে পাগলি, এটা স্বাভাবিক ব্যাপার, পরে এমনিতেই ঠিক হয়ে যাবে, চল নিচে যাই। চলো। আর হ্যাঁ, তিশা আমার আর সামিয়ার সম্পর্কে সবকিছু জানে। তিশাকে আমি সামিয়ার একটা ছবি দেখিয়েছিলাম, কিন্তু সামিয়া তিশাকে চিনত না। আর তিশা ছাড়া আমার আর সামিয়ার ব্যাপারে আমার পরিবারে কেউ জানে না। নিচে গিয়ে সোফায় বসে সামিয়ার বলা কথাগুলো ভাবতেই আমার ভিতরটা মোচড়ে দিয়ে উঠল। আমি আর বসে না থেকে আমার রুমে চলে আসলাম। রুমে এসে বেডে আধশোয়া হয়ে সামিয়াকে ফোন দিলাম। কি করবো, বড্ড ভালোবাসি যে মেয়েটাকে। একবার ঢুকলো, ঢোকার পর আমার ফোনটা কেটে দিল। আবার দিলাম, এখন আর ফোন ঢুকতেছে না, ফোনের সুইচটা অফ করে রেখেছে। আরও কয়েকবার দিলাম, কিন্তু ফলাফল একই হলো। কোনোভাবে রাতটা কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে চেক করে দেখলাম সামিয়ার ফোন আসছে কিনা। না, একটা ফোনও দেয়নি। সামিয়াকে ফোন দিলাম, কিন্তু আবারও গত রাতের মতো সুইচ বন্ধ করে রেখেছে। এর আগেও সামিয়া আমার সাথে কথা না বলে ফোন সুইচ অফ করে রেখেছিল, তাই আমি আজকে বেশি গুরুত্ব দিলাম না। তারপরেও মনের ভেতর অজানা ভয় বাসা বাঁধতেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে আবার শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতেই পারবো না। সাফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার কোনো ফোন এসেছে কিনা। দেখলাম যে না, কোনো ফোনই আসেনি। তারপর আমি আবার সামিয়াকে ফোন দিলাম, কিন্তু আবারও সুইচ অফ। আমার মনে সামিয়াকে হারানোর ভয়টা আরো বেশি করে বেড়ে গেল। আমি ফ্রেশ হয়ে আর দেরি না করে বাইক নিয়ে সামিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামিয়ার বাসায় এসে কলিং বেল বাজাতেই সামিয়ার আম্মু এসে দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভিতরে এসো বাবা। আন্টির সাথে বাসার ভিতরে ঢুকলাম। আন্টি আমাকে সোফায় বসতে বললেন। আমি সোফায় বসে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি সামিয়া কোথায় গিয়েছে? সামিয়া তো ওর কোনো এক ফ্রেন্ডের বাসায় গিয়েছে। কেন, তোমাকে বলে যায়নি? আন্টির কথা শুনে আমার দুনিয়া যেন উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। এবার বুঝি সত্যি আমি সামিয়াকে হারিয়ে ফেললাম। কাঁপা কাঁপা কণ্ঠে আন্টিকে বললাম, না আন্টি বলেনি তো। আপনাকে কি বলেছে যে কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছে? আমাকে তো বলেনি বাবা। কখন গিয়েছে? আজকে সকালে গিয়েছে। ও, তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? মেয়েটা কালকে তোমার সাথে দেখা করতে যাওয়ার পরে বাসায় এসে কান্না করতে শুরু করেছিল। না আন্টি, আমাদের মধ্যে কিছুই হয়নি।
ও আচ্ছা, বাবা লাঞ্চ করো, চলো। না আন্টি, বাসায় গিয়ে লাঞ্চ করব। আচ্ছা আসি আন্টি। আন্টিকে আর কিছু বলতে না দিয়ে সামিয়ার বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। আমার বাসায় এসে কারোর সাথে কথা না বলে আমার রুমে এসে শুয়ে পড়লাম। এভাবে 2 মাস পার হয়ে গেল। এই এতগুলো দিনে সামিয়ার সাথে আমার কোনো কথাই হয়নি, কোনো যোগাযোগও হয়নি। এই কয়েকদিনে আমি কারোর সাথে ঠিকমতো কথাও বলছি না, বন্ধুদের সাথেও তেমন কথা হয়নি। প্রতিদিন বিকেলবেলা সেই পার্কে যাই যেখানে প্রথম সামিয়া আমাকে ওয়াদা দিয়েছিল যে কখনো সে আমাকে ছেড়ে যাবে না কোথাও। বিকেলবেলা শুধু ওই পার্কে যাই। যদি পার্কে যে একবার সামিয়াকে দেখতে পেতাম। পার্কে যাওয়া ছাড়া সবসময় নিজেকে নিজের রুমের মধ্যে আবদ্ধ করে রাখি। খাওয়া দাওয়ার প্রতিও একটা অনীহা ভাব চলে এসেছে। শরীরের প্রতিও তেমন যত্ন নেই না। চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, দাড়ি গোঁফগুলো বেশ বড় হয়ে গিয়েছে। দাড়ির গোঁফগুলো আর কয়েকদিন এভাবে রাখলে হয়তো রবি ঠাকুর উপাধি পেতে বেশি দেরি হবে না। আজকে বিকেলে পার্কে গেলাম। একটা গাছের নিচে বসে আছি। হঠাৎ করে নজর পড়ল পার্কের গেটের দিকে, যে একটা ছেলে আর একটা মেয়ের ওপর হেসে হেসে কথা বলে দুজনেই পার্কে ঢুকতেছে। মেয়েটাকে দেখে মনে হলো সামিয়া। আমি দৌড়ে মেয়েটার কাছে গেলাম, যে দেখি হ্যাঁ, এটাই আমার সামিয়া। আমি সামিয়ার হাত ধরে বললাম, সামিয়া, কোথায় ছিলে এতদিন তুমি? জানো তোমাকে ছাড়া আমি কত কষ্ট পেয়েছি? সামিয়া আমার হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? আমি কোথায় ছিলাম না ছিলাম তা জেনে আপনি কি করবেন? আমি আবার সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া, আমার কথাটা শোনো আর ফিরে এসো। আমার কথা শুনে সামিয়ার সাথে থাকা ছেলেটা আমাকে বলল, এই ছেলে, কে তুমি? আমার স্ত্রীকে এসব কি বলতেছো? ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি ছেলেটার শার্টের কলার ধরে বললাম, সামিয়া শুধু আমার। বুঝতে পেরে আমাকে আর বলতে না দিয়ে সামিয়া আমার গালে 2টা চড় মেরে বলল, ছোট লোক, নর্তমার কিট, তোকে আমি বলেছিলাম না যে তুই আমার সামনে আসবি না? তারপরও কেন এসেছিস, লুচ্চা কথাকার? বলেই আবার 2টা চড় মারল। সামিয়ার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে সামিয়ার কাছে এসে বলল, কি হয়েছে আপু? দেখো না ভাইয়া, এই ছোট লোক লুচ্চা আমার সাথে লুচ্চামি করতে এসেছে। আমার বয়ফ্রেন্ড তাকে বাধা দেওয়া, সে আমার বয়ফ্রেন্ডকে মেরেছে। আমি চোখের পানি ফেলতেছি আর সামিয়ার কথাগুলো শুনতেছি। হায় রে সামিয়া, এটাই তোর ভালোবাসা? হ্যাঁ, আর এটাই তোর ওয়াদা? আচ্ছা আপনি যান, আমরা একে দেখতেছি। সামিয়া ওর সাথে থাকা ছেলেকে বলল, চলো জানো, এসব লুচ্চা ছোট লোকের কথাই কিছু মনে করো না। আর ভাইয়ারা, আপনারা ওর এমন ব্যবস্থা করবেন যাতে সে কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। এই কথা বলেই সামিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর সাথে থাকা ছেলেটার হাত ধরে হাঁটা ধরল। এদিকে সামিয়ার কথাগুলো শুনে ছেলেগুলো আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি অপলক দৃষ্টিতে সামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছি, আর আমার ঠোঁটের কোণে ফুটে রয়েছে একটা মুচকি হাসির রেখা। ছেলেগুলো আমাকে কতক্ষণ ধরে পিটিয়েছে তা বলতে পারবো না, কারণ সামিয়ার দেওয়া আঘাতের কাছে এই ছেলেগুলোর দেওয়া আঘাত আমার কাছে কিছুই মনে হচ্ছে না। চোখ খুলে দেখি আমি একটা গাছের নিচে পড়ে আছি। চারদিকে তাকিয়ে দেখি এই গাছটা এই পার্কের এক পাশে আছে, যেখানে সচরাচর কেউ যায় না, আর সন্ধ্যা হওয়ায় তেমন কেউ নেই। আমি কোনো রকম ভাবে উঠলাম। হাঁটার মতো অবস্থাও নেই আমার। পকেট থেকে ফোনটা বের করে রিয়াদকে ফোন দিয়ে এখানে আসতে বললাম। মোবাইলের স্ক্রিনটাও ভেঙে গিয়েছে। আর হ্যাঁ, রিয়াদের বাসা পার্কের কাছেই। রিয়াদ আমার কাছে এসে আমার এই অবস্থা দেখে নানান প্রশ্ন করতে লাগলো। আমি তাকে একটা কথাই বললাম যে সময় হলে সবই জানতে পারবে। রিয়াদের সাথে একটা ক্লিনিকে গিয়ে কাটা জায়গাগুলোতে ড্রেসিং করালাম। এরপরে কিছু মেডিসিন নিয়ে রিয়াদকে নিয়ে বাসায় আসলাম। রিয়াদ আমাকে বাসায় নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমার সব জায়গায় বেন্ডিস অবস্থায় দেখে কান্না শুরু করে দিল। আম্মু কি করে হয়েছে তা জানতে চাইল। আমি শুধু এটাই বললাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কি হয়েছিল তা আমার আর মনে নেই। চোখ খুলে দেখি আমার মাথার কাছে আম্মু বসে আছে। সাফিয়া আর তিশা দুজনই আমার পাশে বসে আছে।
ডাক্তার আমার চেক আপ করতেছে, আর আব্বু ডক্টরের পাশে দাঁড়িয়ে আছে। ভালোভাবে রুমটা পর্যবেক্ষণ করে দেখতে পেলাম যে এটা একটা হসপিটালের রুম। আমার চোখ খুলতে দেখে আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, তোর জ্ঞান ফিরেছে বাবা? আমি আস্তে আস্তে বলতে লাগলাম, হ্যাঁ আম্মু, কিন্তু কি হয়েছিল আমার কথা শুনে ডক্টর বলল, তোমার কি হয়েছে তা আমি বলতেছি। আজ থেকে 3 দিন যাবৎ তুমি জ্ঞান হারিয়েছিলে। ডক্টরের কথা শুনে তো আমি একদম অবাক হয়ে গেলাম। 3 দিন পর আমার জ্ঞান ফিরল। ডক্টরকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল আমার। অতিরিক্ত চিন্তা এবং না খেয়ে থাকার জন্য তোমার শরীরটা দুর্বল হয়ে পড়েছে, আর সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আরও দুর্বল হয়ে যায়, যার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো, আর আজকে জ্ঞান ফেরে। ও, কয়েকদিন পর আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। রুমে বসে থাকতেই তিশা আমার রুমে এসে আমার পাশে বসলো। বসে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া তোর কি হয়েছিল, সত্যি করে বলবি? এরপরে আমি তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সেদিন পার্কে সামিয়ার সাথে ঘটে যাওয়ার সব কিছুই বললাম। তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়া সে যদি তোকে ছাড়া ভালো থাকে তাহলে তুই কেন তাকে ছাড়া ভালোভাবে থাকতে পারবি না? বড্ড বেশি ভালোবাসি যে তাকে। তাহলে আমি তাকে সব সত্যিটা বলে দিই। সে যদি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভালো থাকে তাহলে অযথা আমি কেন তার পথের কাঁটা হতে যাব? তাহলে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কি আমি কষ্ট পাচ্ছি? আমি তো ঠিক আছি। চলো ডিনার করবে। চল। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সামিয়ার কথা মনে পড়তেছে। সে কি করে পারলো এমনটা করতে? সে যদি আমাকে একটাবার জিজ্ঞাসা করতো বা জানতে চাইতো যে মেয়েটা কে, তাহলেই তো আমি বলে দিতাম। কিন্তু না, সে তা করলো না। সে আমাকে ছাড়া অন্যজনকে বেছে নিয়েছে। এটাই ছিল তার ওয়াদা, এটাই ছিল তার বিশ্বাস। বেশ, আমাকে ছাড়া যদি সেই অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারে তাহলে আমি কেন তাদের মধ্যে শুধু শুধু দেয়াল হতে যাব? হয়তোবা তাকে ভুলে আমার থাকতে একটু কষ্ট হবে, কিন্তু ভুলতে তো হবেই আমাকে। এই শহরে থাকলে হয়তোবা তার মায়া আরো বেশি জড়িয়ে পড়ব। চলে যাব এই শহর ছেড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার সময় আমি আব্বুকে বললাম, আব্বু, আমি এই শহর ছেড়ে দূরে কোথাও যেতে যাচ্ছি। আমার কথা শুনে আব্বু কিছুটা অবাক হয়ে বলল, কেন? আসলে আব্বু, আমি বাইরে থেকে লেখাপড়া করতে চাচ্ছি, আর এখন থেকেই তো ভর্তির প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? তিশা আমার কথার মর্ম বুঝতে পারে আর আব্বুকে বলল, আঙ্কেল, ভাইয়া যখন বাইরে থেকে লেখাপড়া করতে যাচ্ছে তাহলে আমাদের বাসায় পাঠিয়ে দেন। সেখানে ভার্সিটিতে ক্লাস করবে আর আমাদের বাসায় থাকবে। ঠিক আছে। আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। আম্মু, বোঝার চেষ্টা করো। এরপরে আমি আর তিশা অনেক বোঝানোর পর আম্মু আমাকে মামার বাসায় পাঠাতে রাজি হয়। এর কয়েকদিন পর আমি চলে আসলাম আমার চিরচেনার শহর ছেড়ে রাজশাহীর ব্যস্ত নগরীতে। আসার সময় আম্মু, আব্বু আর সাফিয়াকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম, কেননা কোনোদিন তাদেরকে ছেড়ে কোথাও থাকিনি। আর আজ রাজশাহীতে যাচ্ছি। জানি না কতদিন পর আবার নিজের শহরে যাব। রাজশাহী আসার কিছুদিন পরেই ভার্সিটিতে অ্যাডমিশন দিলাম। আল্লাহর রহমতে টেকেও গেলাম। এরপর শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়, যেখানে নেই মা, বাবা, বোনের সেই আদর, স্নেহ, ভালোবাসা, আর যেখানে নেই আমার ভালোবাসার মানুষটির কোনো অস্তিত্ব। দেখতে দেখতে কয়েকটি বছর কাটিয়ে গেল, প্রায় 3 বছর। এই 3 বছরে একবারও আমি নওগাঁয় যাইনি। মা, বাবা আর সাফিয়া রাজশাহীতে এসে আমাকে দেখে যেতেন। বোনদের সাথেও মাঝে মাঝে কথা হতো। ওদের কাছ থেকে সামিয়ার খবর নিতাম। কি করব, মনটা যে বড্ড বেশি বেইমান। সামিয়ার এখনো বিয়ে হয়নি, কোথায় যেন জব করে। হঠাৎ কারো ডাকে বর্তমানে ফিরে আসলাম। বর্তমান পিছনে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিরে, কিছু বলবি? তিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল,
আমাকে মাফ করে দিস ভাইয়া। সেদিন যদি তোর হাতে ফুচকা না খেতাম তাহলে আজকে তোকে তোর ভালোবাসার মানুষ ভুল বুঝতো না। তিশার কথাগুলো বলতে বলতে আমার চোখে পানি মুছিয়ে দিল। আর অতীত ভাবতে ভাবতে কখন যে চোখের কোনায় পানি এসেছে বলতেই পারবো না। তিশাও কান্না করতেছে। আমিও তিশার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আরে পাগলি, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আমার প্রতি তার ভালোবাসার চেয়ে সন্দেহটাই বেশি ছিল। আর সবচেয়ে বড় কথা হলো সে আমার ভাগ্যে ছিল না। এসব বাদ দে, নিচে চল। তিশাকে রুমে দিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। কখন যে এত রাত হয়েছে বলতে পারবো না। সকালে মামির ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মামিকে বলে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি একটা ছেলে একটা মেয়েকে অশ্লীল ভাষায় কথা বলতেছে। ছেলেটাকে আমি চিনি অবশ্য, অন্য ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের ছাত্র, নাম হচ্ছে শিহাব। বাবা প্রভাবশালী হওয়ায় সে একটু ক্ষমতার বড়াই দেখায় আর কি। আর মেয়েটা হলো ফার্স্ট ইয়ারের। মেয়েটাকে অশ্লীল কথাবার্তা বলায় মেয়েটির বয়ফ্রেন্ড শিহাবকে চর মারতেই শিহাবের বন্ধুরা এসে মেয়েটার বয়ফ্রেন্ডকে মারতে লাগলো। শিহাবের একটা বন্ধু মেয়েটির বয়ফ্রেন্ডকে এমনভাবে মেরেছে যে তার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। এটা দেখে আমার শরীরের ভিতরের অন্যায়ের প্রতিবাদকারী রক্তগুলো গরম হতে লাগলো। আমি রাফি আর সিফাতকে নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। আর আমাদের একটা সংগঠন আছে যারা অন্যায়ের মোকাবেলা করতে সর্বদা নিয়োজিত। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলো আমি এবং আমার বন্ধুরা। বন্ধুরাও ওদেরকে মারতেছে। একটু পরেই কলেজে পুলিশের গাড়ি ঢুকলো। গাড়িটা আমাদের কাছে এসে থামলো। আর গাড়ি থেকে কিছু পুলিশ বের হয়ে এসে আমাকে আর আমার বন্ধুদেরকে, মানে যারা মারামারি করেছে, তাদেরকে গাড়িতে তুললো। আমিও কিছু বললাম না, কারণ এদেরকে কিছু বলে কোনো লাভ নেই, এরা অর্ডার প্রাপ্ত। আমি বন্ধুদেরকে চুপ থাকতে বললাম। আর একটু পরে আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো। গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে একটা লকআপে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে সামিয়া রুমে প্রবেশ করলো আর হাতে একটা লাঠি সোজা আমার কাছে এসে বলতে লাগলো, মাস্তান হয়ে গেছিস না, দাঁড়া আজ তোর মাস্তানে বের করতেছি। বলেই যখনই লাঠি দিয়ে আমাকে মারতে যাবে তখনই আমি সামিয়ার লাঠিটা এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে সামিয়ার গালে ঠাস ঠাস করে চর লাগিয়ে দিয়ে বলতে লাগলাম,